একটা টার্ম ছিল মিকেল ডাইভার্টিকুলাম। ওকে, মনে আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই মিকেল ডাইভার্টিকুলামটা কি? এটা হচ্ছে একটা ট্রু ডাইভার্টিকুলাম। এখন একটা ট্রু ডাইভার্টিকুলামের ক্রাইটেরিয়া কি থাকে? যেটা হচ্ছে যে একটা ব্লাইন্ড আউটপাউচিং থাকবে, যার মধ্যে হচ্ছে যে বাউল ওয়ালের সবগুলো লেয়ারই প্রেজেন্ট থাকবে। যখন সবগুলো ওয়াল প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় হচ্ছে ট্রু ডাইভার্টিকুলাম। এরকম কিছু ফলস ডাইভার্টিকুলাম থাকতে পারে যেখানে হচ্ছে যে অল দ্য লেয়ার্স প্রেজেন্ট থাকবে না। তো মিকেল ডাইভার্টিকুলাম একটা ট্রু ডাইভার্টিকুলাম। যেমন আরেকটা আমাদের যেমন মিকেল ডাইভার্টিকুলাম একটা কনজেনিটাল অ্যানোমালি, কিন্তু আমাদের একটা ফিজিওলজিক্যাল ডাইভার্টিকুলাম আছে, যেমন হচ্ছে একটাই, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স একটা ডাইভার্টিকুলাম যেটার মধ্যে সবগুলো লেয়ারই প্রেজেন্ট থাকে। এখন মিকেল ডাইভার্টিকুলাম হচ্ছে খুবই কমন একটা কনজেনিটাল অ্যানোমালি জিআই ট্র্যাক্টের মধ্যে। সাইট কোথায়? সাইট এখানে দেওয়া আছে আইলিয়াম। আইলিয়ামের কোথায় এটা লিখে রাখবো, অ্যান্টি মেজেন্ট্রিক বর্ডার, নট অ্যাট দ্য সাইড অফ দ্য মেজেন্ট্রি, অপোজিট সাইডে অ্যান্টি মেজেন্ট্রিক বর্ডারে আইলিয়ামে এটা হবে। এটা একটা ইন্টারেস্টিং একটা লাইন আছে, সেটা হচ্ছে যে রুল অফ টুজ। রুল অফ টুজটা কি? এখানে টু দিয়ে এটার কতগুলো ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে যে 2% পপুলেশনে হবে 2 ফিট, 2 ফিটের মাঝখানে থাকবে, আইলিওসিক্যাল বাল্ব থেকে 2 ফিটের মাঝখানে তুমি এটাকে পাবা। তারপরে কি 2 ইঞ্চ লম্বা হবে। তারপর হচ্ছে টুয়াইস কমন ইন মেল, আর হচ্ছে যে সিমটোমেটিক হবে বাই দ্য এজ 2। এই জন্য এটার নাম হচ্ছে রুল অফ টুজ। এই যে একটা ছবি দেখো, আমি দেখাচ্ছি, এই যে দেখো, এটা একটা আইলিয়াম, এইটা তার মেজেন্ট্রি, জাস্ট মেজেন্ট্রির অপোজিটে অ্যান্ট্রি মেজেন্ট্রিক একটা ব্লাইন্ড আউট পাচ্ছি, যেখানে তোমার এখানে আমার নর্মাল সাইডে আমার যতগুলো লেয়ার আছে এখানেও আমার ততগুলো লেয়ার আছে, তার মানে এটা ট্রু ডাইভার্টিকুলাম, এটা হচ্ছে মিকেল ডাইভার্টিকুলাম। ওকে, আরেকটা কনজেনিটাল অ্যানোমালিজ আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে হার্শপ্রাং ডিজিজ। ইন্টেস্টাইনের মধ্যে আরেকটা পড়েছি না, নামটা তো পড়েছি, আমি বলেছিলাম না যে পরে এটা আলোচনা করব। এটা হচ্ছে এটার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে কনজেনিটাল অ্যাগ্যাংলিওনিক মেগাকলন। কেন এটা? মানে একটা তো কনজেনিটাল, যেহেতু অ্যানোমালিস জন্ম থেকে এটা আসবে। অ্যাগ্যাংলিওনিক মানে কি? অ্যাগ্যাংলিওনিক মানে হচ্ছে যে গ্যাংলিয়ন সেল যেটা, সেটা হচ্ছে অ্যাবসেন্ট, আর এর ফলে কি হচ্ছে, মেগা কোলন তৈরি হচ্ছে। মেগা মানে হচ্ছে বড় হয়ে যাচ্ছে কোলনটা, মেগা কোলন। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে কনজেনিটাল অ্যাগ্যাংলিওনিক মেগাকোলন। এখন গ্যাংলিওনিক সেলটা কি হয়? অ্যাবসেন্ট থাকে। মেইনলি আমি ওদিন একটা কথা বলেছিলাম যে গ্যাংলিওনিক সেলের কাজ কি? হ্যাঁ, রিল্যাক্স করা, কিন্তু এখানে হচ্ছে সেই সেলটা অ্যাবসেন্ট থাকবে। এরকম সেম একটা কন্ডিশন আমরা কোথায় পেয়েছিলাম বলতো? জিআই ট্র্যাক্টে আমি বলেছি। কি ব্যাপার, কেউ বলতে পারছো না? বলে দিব না, এটা দেখে নিবা। मुझे एकादशी कार्डिया হলে ম্যাম প্রাইমারি যে আর্টসটা ওটার মধ্যে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। গ্যাংলিয়ন সেলটা অ্যাবসেন্ট থাকবে, এখানে হচ্ছে সেম কন্ডিশন, যে এখানেও গ্যাংলিয়ন সেলটা অ্যাবসেন্ট থাকছে। এখানে কি হচ্ছে, 5000-এর মধ্যে একটা বাচ্চার এরকম হতে পারে, আর কার মেইলে হচ্ছে বেশি থাকবে, 4:1 ফিমেলের থেকে। এখন এখানে মেইনলি কি হয়? এখানে হচ্ছে নরমালি কি হয় যে আমার এন্টেরিক যে নিউরনাল প্লেক্সাস থাকে সেটা মেইনলি ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট সেল থেকে। ডেভেলপ করার পরে সেটা কি করে, মাইগ্রেট করে করে আমার বাউল ওয়ালের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন, সেটা এমব্রায়োজেনেসিসের সময় এই কাজটা হয়ে থাকে, যে এন্টেরিক যে নিউরাল প্লেক্সাস গুলো থাকে সেটা নিউরাল ক্রেস্ট থেকে ডেভেলপ করে সে হচ্ছে এমব্রায়োজেনেসিসের সময় বাউল ওয়ালের কাছে চলে আসে যেখানে যেখানে দরকার। মেইনলি হার্শপ্রাং ডিজিজটা কখন ডেভেলপ করে? যখন ডেভেলপ করে যে প্রিম্যাচিউর অ্যারেস্ট অফ দ্য নর্মাল মাইগ্রেশন অফ দ্য নিউরাল ক্রেস্টেল। মানে কি হচ্ছে যে প্রিম্যাচিউর মানে আগে থেকে সেটা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, সে মাইগ্রেট করতে পারছে না, কোত্থেকে, সিকাম টু রেকটাম, সিকাম থেকে রেকটামে যেতে পারছে না। আর অথবা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে গ্যাংলিয়ন সেলগুলো হচ্ছে যে মরে যেতে পারে, প্রিম্যাচিউর ডেথ হয়ে যেতে পারে, যে মরে গেল তাহলে তো সে তার কাজ করতে পারবে না। দুইটা কারণেই এই হার্শপ্রাং ডিজিজ হতে পারে। এর ফলে কি হচ্ছে, এর ফলে এটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে মনে করো একটা জোনের মধ্যে গ্যাংলিয়ন সেল অ্যাবসেন্ট, হ্যাঁ একটা ছোট জোনের মধ্যে গ্যাংলিয়ন সেল অ্যাবসেন্ট, তাহলে কি হচ্ছে, সেখানে তো কন্ট্রাকশন রিল্যাক্সেশন কিছুই হতে পারছে না। আমাদের কোলনে নরমালি তো কন্ট্রাকশন রিল্যাক্সেশন হবে,
তারপর কি হবে, ফুডটা প্রোপালসিভ মুভমেন্ট করে করে পিছন দিকে যাবে, ঠিক তো, সামনে থেকে পিছনের দিকে যাবে। যেহেতু এটা হতে পারছে না, তাহলে কি হচ্ছে যে একটা এরিয়া একদমই হচ্ছে যে চুপচাপ বসে আছে। সে মানে এরিয়াটা কিরকম হতে পারে, যে যে জায়গাটার মধ্যে গ্যাংলিয়ন সেল নাই, হয় সে চুপচাপ বসে থাকবে, একদম নর্মাল থাকবে, অথবা যে কনস্ট্রিক্টেড থাকবে। তো তুমি চিন্তা করো যে উপর থেকে মনে করো একটা জিনিস নামছে, ধরে নাও যে উপর থেকে একটা জিনিস নামছে, তো এখন নিচের একটা পোর্শনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার গ্যাংলিয়ন সেল নাই, তা সেই জায়গাটা কনস্ট্রিক্ট হয়ে বসে আছে। তার মানে কি, আমার তো ফুড খাওয়া বন্ধ নেই, আমি তো ফুড খাচ্ছি, তাহলে কি হবে, ফুডটা উপরের দিকেই আটকে যাচ্ছে, নিচের দিকে কিন্তু নামতে পারছে না, সে কিন্তু পাস করতে পারছে না। বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম। হ্যাঁ, পাস করতে যেহেতু পারছে না, তার মানে কি হচ্ছে যে একটা এরিয়াতে এসে দেখা যাবে যে ভালো পোর্শনটা হচ্ছে ডাইলেটেড হয়ে যাচ্ছে, কারণ ওখানে তো ফুড জমা হচ্ছে, আর নিচে যে কনস্ট্রিক্টেড পোর্শনটা সে তো কনস্ট্রিক্ট করে বসে আছে একটা। তার মানে কি, যে নর্মাল যে পোর্শনটা, জাস্ট কনস্ট্রিক্টেড পোর্শনের জাস্ট আগের পোর্শনটা, নর্মাল পোর্শনটা হচ্ছে ডাইলেটেড হয়ে যাচ্ছে, আর কনস্ট্রিক্টেড পোর্শনটা তো অসুস্থ পোর্শন। হ্যাঁ, তাহলে দেখো এই যে এখানে একটা ছবি দেখো, এটা খুবই সুন্দর। এই দেখো যে এই দেখো এই জায়গাটা কি হচ্ছে, ডাইলেটেড হয়ে গেছে, মানে এই জায়গাটা কিন্তু সুস্থ, এটা মানে নরমাল আমার পোরশন। হ্যাঁ, আমার ফুডটা প্রোপালসিভ মুভমেন্ট করে করে অ্যানাস দিয়ে বের হয়ে যাওয়ার কথা, এই জায়গাটা হচ্ছে ন্যারো। কি হচ্ছে, ন্যারো বা নরমাল থাকতে পারে, কারণ এখানে তো কোনো মুভমেন্টই হচ্ছে না, ফুডটা তো পাস হওয়ার জন্য আমার মুভমেন্ট ছাড়া তো পাস হবে না, ঠিক না? তার মানে নরমাল পোর্শনটা ডাইলেটেড, আর হচ্ছে আমার অ্যাঙ্গিং পোর্শনটা হচ্ছে কনস্ট্রিক্টেড আর নরমাল থাকবে। আর এখানে কি হচ্ছে, আমার মাইক্রোস্কোপিক্যালি আমি যদি চিন্তা করি, তাহলে এখানে কি হচ্ছে, আমার গ্যাংলিয়ন সেল কিন্তু নাই, কিন্তু আমি এই এরিয়াটাতে গ্যাংলিয়ন সেল পাবো, কারণ এটা তো সুস্থ পোর্শন। আর এখানে কি হবে, যেহেতু ফুড এসে অনেকদিন ধরে জমা হয়ে যাচ্ছে, মিউকোসা যেটা মিউকোসা ছিল সেটা হচ্ছে আলসারেটেড হয়ে যাবে, কারণ এখানে একটা তোমার নরমাল যে ফুড থাকার কথা তার চেয়ে বেশি আছে, বেশি বেশি হচ্ছে ইরোশন হবে, বেশি বেশি আলসারেশন হবে। তাহলে আমরা মাইক্রোস্কোপিতে চলে যাই। এই দেখো ম্যাক্রোস্কোপিতে দেখো অ্যাগেংলিওনিক রিজনটা থাকবে কিরকম, নরমাল অথবা কন্ট্রাক্টেড। আর ইন কন্ট্রাস্টে নরমাল যে পোর্শনটা, প্রক্সিমাল পোর্শনটা, সেটা কি হচ্ছে, ডাইলেশন হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে মেগাকোলন। বুঝতে পেরেছো কেন মেগাকোলন? এবার হচ্ছে মাইক্রোস্কোপিক ফিচারের মধ্যে দেখো ন্যারো সেগমেন্টটা যেখানে, সেখানে হচ্ছে ন্যারো সেগমেন্ট মানে কি, যেটা হচ্ছে অ্যাফেক্টেড সেগমেন্ট, সেখানে কি হচ্ছে অ্যাবসেন্ট থাকছে গ্যাংলিওনিক সেল। আর মাইক্রোস্কোপিক্যালি মেইনলি আমরা গ্যাংলিওনিক সেল কোথায় খুঁজবো জানো, সেটা হচ্ছে দুইটা মাসেল লেয়ার থাকে না, লংগিটিউডিনাল আর হচ্ছে সার্কুলার, দুইটা মাসেল লেয়ার তো থাকে গাটের মধ্যে, ঠিক না? দুইটা মাসেল লেয়ারের মাঝখানে, জাস্ট মাঝখানে এই গ্যাংলিয়ন সেলগুলো থাকে, সেখানে আমরা খুঁজবো। কারণ আমরা কোথায় খুঁজবো, মাইক্রোস্কোপের নিচে যখন আমার কাছে একটা সেকশন পাঠাবে, আমি কোথায়, সারা দুনিয়া জুড়ে তো খুঁজে আমি পাবো না, কিন্তু আমি যদি জানি যে এটা এখানে থাকে, দুইটা মাসেল লেয়ারের মাঝখানে, তাহলে আমি দেখবো যে ওখানে আছে কি নাই। আর কি, আর হচ্ছে যে মিউকোজার ইনফ্লামেশন হবে কি, কোন পোরশনটাতে, নরমালি ইনারভেটেড সেগমেন্ট। এখন এটার জন্য একটা স্পেশাল স্টেইন আছে, যেটা নাম হচ্ছে হিস্টোকেমিক্যাল স্টেইন। এটা একটা স্পেশাল স্টেইন, আর এটার নাম হচ্ছে অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ। এটা দিয়ে মেইনলি হচ্ছে গ্যাংলিয়ন সেলটা দেখা হয়। আর নরমালি এটা কখন করা হয়, তোমরা কি ফ্রোজেন সেকশন এই টার্মটা কখন দেখেছো, ফ্রোজেন সেকশন? জি ম্যাম, বায়োপসিতে বায়োপসির একটা বায়োপসিতে ইয়াতে পড়াইছেন, নিউপ্লাজমের মধ্যে টিউমার ডায়াগনোসিসে পড়াইছেন। হ্যাঁ, এখানে হচ্ছে যে টিউমারের জন্য, হ্যাঁ ঠিক আছে, যে ওখানে টিউমারের জন্য করা হয়। আর এইটা একটা নন নিউপ্লাস্টিক কন্ডিশন, যেখানে হচ্ছে ফ্রোজেন সেকশন করা হয়, ঠিক আছে? যে হার্টস্প্রাং ডিজিজে দেখা যায় যে ফ্রোজেন সেকশনটা কখন করা হয়, পেশেন্ট ওটিতে থাকে, তো সেই সময় হচ্ছে যে আমার যেমন টিউমারের ক্ষেত্রে করা হয় যে আমার মার্জিন ক্লিয়ার আছে কিনা, মার্জিন ক্লিয়ারেন্স, আমি যতটুকু পর্যন্ত কেটেছি বডিতে আর কোনো টিউমার সেল আছে কিনা, এটার জন্য ফ্রোজেন সেকশন করা হয়, ঠিক আছে? এখন হচ্ছে যে এখানে গ্যাংলিয়ন সেলটার জন্য করা হয় যে আমি কি করব, যখন ওটি করা হয় অপারেশনে, গ্যাংলিয়ন সেলটা অবশ্যই অপারেশন করতে হবে, হার্টস্প্রাং ডিজিজে। তো কি হয়, যতটুকু পর্যন্ত গ্যাংলিয়নিক পোরশন আছে সেটাকে কেটে ফেলে দেয়, কেটে ফেলে দিয়ে ভালো দুইটা পোরশন অ্যানাস্টোমোসিস করে দিলে তারপরে আবার ফুড হচ্ছে পাস করতে পারে। তো সেই জন্য ফ্রোজেন সেকশন করা হয় যে কতটুকু পর্যন্ত গ্যাংলিয়ন সেল আছে সেটা কনফার্ম করার জন্য। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্ট লাইনটা দেখো, সেটা হচ্ছে ডায়াগনোসিস অফ দ্য হার্টস্প্রাং ডিজিজ রিকোয়ার্ড ডকুমেন্টিং অফ অ্যাবসেন্স অফ গ্যাংলিয়ন সেল উইদিন দ্য অ্যাফেক্টেড সেগমেন্ট। তার মানে হচ্ছে যে পাবো না আমরা হার্টস্প্রাং ডিজিজে।
আচ্ছা ছবিটা তো ব্যাখ্যা করলাম। এটা হচ্ছে যে এ যে পিকচারটা সেটা হচ্ছে যে বেরিয়াম এনেমা দেওয়া হয়েছে, উপরে ডাইলেটেড পোর্শন, নিচে হচ্ছে ন্যারো পোর্শন। আচ্ছা কি কি ফিচার নিয়ে আসবে? ইউজুয়ালি ফেলিউর টু পাস, মেক নিউকোনিয়াম, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং। আর এটার কারণে কমপ্লিকেশন কি? এন্টেরোকলাইটিস, ফ্লুইড ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স, পারফোরেশন, পেরিটোনাইটিস, এগুলো হবে। এখন কি কি ইনভেস্টিগেশন করব? এখানে হচ্ছে যে এক্সরে করলাম, বেরিয়াম এনেমা এক্সরে করলাম, আর এটা হচ্ছে রেকটাল সাকশন বায়োপসি, যেটা হচ্ছে যে তোমার তুমি যখন প্যাথোলজিস্ট হবা তোমার কাছে সেকশন নিয়ে আসবে, যে রেকটাল সাকশন বায়োপসি নিয়ে আসবে, সেখানে তুমি খুঁজে খুঁজে দেখবা যে আছে কিনা। আর ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট তো বললাম যে অ্যানাস্টোমোসিস করতে হবে, নরমাল 2টা পোর্শন। আচ্ছা ওইটা তো এতক্ষণ আমরা বললাম কনজেনিটাল, হ্যাঁ হার্টস্প্রাং ডিজিজে কনজেনিটাল মেগাকোলন হলো। এখন অ্যাকোয়ার্ড মেগাকোলন কখনো হতে পারে কিনা? একটা হচ্ছে চ্যাগাস ডিজিজ, এই টার্মটা তো তোমরা শুনেছো। চ্যাগাস ডিজিজ সেই অ্যাকালাসিয়াতেই ছিল, যেখানে ওরা গ্যাংলিয়ন সেলকে নষ্ট করে দেয়, ট্রাইপ্যানোসোমা ক্রুজি, মনে আছে বলেছিলাম যে এটা এখানেও সেম, যে অ্যাকোয়ার্ড মেগাকোলনের ক্ষেত্রে চ্যাগাস ডিজিজ হতে পারে। তারপরে হচ্ছে যে অবস্ট্রাকশন বাই নিউপ্লাজম, মনে করো একটা এরিয়াতে অবস্ট্রাকশন হয়ে ওই লুমেনটা পুরো নষ্ট করে দিল, তার মানে তো খাবার পাস করতে পারছে না, তার মানে আবার উপরের পোর্শন ডাইলেট হয়ে যাবে, আবার মেগাকোলন ডেভেলপ করবে। সেম হচ্ছে স্ট্রিকচার যদি হয় তাহলেও হচ্ছে অ্যাকোয়ার্ড মেগাকোলন হতে পারে। এখন আলসারস অফ দা স্মল ইন্টেস্টাইন, এখন একটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম স্টার মার্ক দিয়ে রাখো যে তোমার আলসারস অফ দা স্মল ইন্টেস্টাইন কোশ্চেনটা এইভাবে আসে না পরীক্ষায়, বা পরীক্ষায় ভাইবাতে এইভাবে জিজ্ঞেস করে আলসারস অফ দা জিআইটি। তখন এটা সুন্দর করে নোট করে নিবা যে আমি কিন্তু ইসোফেগাসে কি কি আলসার হয় বলেছি, স্টমাকে কি হয় বলেছি, এখন স্মল ইন্টেস্টাইন, পর লার্জ ইন্টেস্টাইন, সবগুলাকে একসাথে করে তারপরে হচ্ছে রিটেনে আনসার করবা, বুঝেছো? একটা ছোট একটা পোর্শন আনসার করে দিলে হবে না, সবটাকে একসাথে কম্পাইল করবা, দেন আনসার করবা। তাহলে এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে কি কি হচ্ছে, একটা হচ্ছে ডিউডেনাল, টাইফয়েড, টিউবারকুলাস, ব্যাসিলারি, ক্রনস, ম্যালিগন্যান্ট আলসার, আর হচ্ছে পেপটিক আলসার। সেম ভাবে লার্জ ইন্টেস্টাইনে কি হচ্ছে, অ্যামিবিক আলসার, ব্যাসিলারি, ম্যালিগন্যান্ট আলসার, আলসারেটিভ কোলাইটিস, আর হচ্ছে টিউবারকুলার আলসার। এখন এখানে একটা ডিফারেন্স আছে, টাইফয়েড আলসার আর টিউবারকুলার আলসার, এখানে বোঝার কিছুই নাই, এটা নিজেরা পড়ে নিবা, বুঝেছো? এখানে জাস্ট দেখো কজটিভ এজেন্টটা কি, দুইটা ডিফারেন্ট, লং এক্সিসটা কি, দুইটা ডিফারেন্ট। টাইফয়েডের ক্ষেত্রে হচ্ছে লংগিটিউডিনাল, আর হচ্ছে টিউবারকুলার আলসারের ক্ষেত্রে ট্রান্সভার্স। ওকে, তারপর শেপটা দেখবা, এটা নিজেরা পড়ে নিবা। এখন দুইটা টার্ম, একটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, অর বলা হয় আইবিএস। ওকে, এটা কি? এটা একটা সিনড্রোম যেখানে কি হচ্ছে ক্রনিক আইবিএস ইনফ্ল্যামেটরি বাউল সিনড্রোম, এটা কি ওইটার নাম ইরিটেবল? না, এটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, ঠিক আছে? এখন দেখো ইনফ্ল্যামেটরি যেটা সেটাও বলছি, দুইটা টার্ম বললাম না, দুটো টার্ম বলবো। একটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, এখানে কি হয়, এটা একটা সিনড্রোম যেখানে হচ্ছে ক্রনিক রিল্যাপসিং অ্যাবডোমিনাল পেইন থাকবে, ব্লটিং থাকবে, আর হচ্ছে বাউল হ্যাবিট যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে। এখন এটা হচ্ছে 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে যে যেহেতু বাউল হ্যাবিটটা চেঞ্জ বললাম, তাহলে কি হতে পারে, ডায়রিয়া প্রিডমিনেন্ট, কনস্টিপেশন প্রিডমিনেন্ট, আর হচ্ছে মিক্সড টাইপ। ওকে, 3 ধরনের হতে পারে, যে ডায়রিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে, কনস্টিপেশন, মিক্সড টাইপ দুইটাই হতে পারে অল্টারনেট। এখন হচ্ছে যে এইটা মেইনলি দেখা যায় যে যখন পেশেন্টের এন্ডোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক ইভালুয়েশন করা হয় তখন নরমাল পাওয়া যায়, কিছুই পাওয়া যাচ্ছে না, কিন্তু মানে ডায়াগনোসিস তাহলে কিসের উপর ডিপেন্ড করে? মেইনলি হচ্ছে ক্লিনিক্যাল সিম্পটম নিয়ে আসবে যেটা, এবং কিছু ফাংশনাল টেস্টিং হবে। এখন এটা কখন হয়? 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হবে, ফিমেইলে বেশি হবে। আর এটা একটা ইন্টারেস্টিং ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে যে অ্যাবডোমিনাল পেইন অর ডিসকমফোর্ট থাকবে, কখন থাকবে? অ্যাট লিস্ট 3 days per month over 3 months। ওকে, এখানে থাকবে। আর কি হবে? ইমপ্রুভমেন্ট ফলোইং ডেফিকেশন এন্ড চেঞ্জ ইন স্টুল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যে 3টা মানে পার মান্থে 3 দিন ওভার 3 months এই ফিচারটা থাকবে, মানে ক্লিনিক্যাল ফিচার তুমি জানতে হবে, তাহলে তুমি এটা কিভাবে ডায়াগনোসিস করবা। এখন হচ্ছে আইবিডি। আইবিডি কি? ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। ওকে, ডিফারেন্স বুঝতে পেরেছো? একটা হচ্ছে আইবিএস, একটা হচ্ছে আইবিডি। এখন আইবিএস টা শুধু জেনে রাখো হোয়াট ইজ দিস, কিন্তু আইবিডি টার উপরে স্টার মার্ক 100টা দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট প্রফ, রিটেন, ভাইবার, টার্ম সবকিছুর জন্য। এখন এটা কি? এটা একটা ক্রনিক কন্ডিশন, এটার ভিতরে 2টা ডিজিজ আছে, একটা কি আলসারেটিভ কোলাইটিস এন্ড ক্রনস ডিজিজ। এখন এই দুইটাই হচ্ছে তোমার
অ্যারাউন্ড 20 ইয়ার্স এর মধ্যে হবে। আর হচ্ছে যে দুইটার মধ্যেই হচ্ছে এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন থাকে, তাদের কিছু ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন থাকবে প্লাস হচ্ছে এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশনস থাকবে। এখন আচ্ছা ঠিক আছে, একটা জিনিস তোমাদেরকে দেখাই ইন্টারেস্টিং। এই ছবিটা দেখো, এটা একটা রবিনসের ছবি। ওকে, এই দেখো, এটা কি? এটা হচ্ছে ক্রন ডিজিজ, এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। এই ক্রন ডিজিজের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে ডিজিজ পোরশন, যেটা একটু ডার্ক পিঙ্কিশের চেয়ে একটু ডার্ক পিঙ্কিশ। এই দেখো এখানে কি লেখা, এখানে লেখা স্কিপ লেশনস। এই দেখো অ্যানাসের একটু আসলো, তারপর এটা ভালো কোশ্চেন, আবার একটু আসলো, এই যে আবার এখানে একটু আইলোসিক্যাল জাংশনের ক্ষেত্রে এখানে একটু হলো, আবার স্মল ইন্টেস্টাইনে একটু হলো। এই যে মানে এফেক্টেড পোরশনটা কি হয়, স্কিপ করে করে বিভিন্ন জায়গায় হচ্ছে যাচ্ছে। এবং কি করতেছে দেখো, খুব ইন্টারেস্টিং যে এটা লার্জ, এই যে কোলনটাকেও ইনভলভ করছে, প্লাস হচ্ছে স্মল ইন্টেস্টাইনও ইনভলভ করছে। এমনকি ক্রন ডিজিজ ইসোফেগাস এবং হচ্ছে যে ওরাল ক্যাভিটিতেও চলতে পারে, মানে পুরা হোল জিআই ট্র্যাক্টে ক্রন ডিজিজ হতে পারে। কিন্তু আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে ডিফারেন্ট। আলসারেটিভ কোলাইটিস এটা স্টার্ট হবে অ্যানাস থেকে এবং শুধুমাত্র কোলন ইনভলভ করবে। দেখো কন্টিনিউয়াস, মানে এটার মধ্যে ওটার মতো স্কিপ না, কন্টিনিউয়াস থাকবে, কোলনিক ইনভলভমেন্ট থাকবে, বিগিনিং ইন দ্য রেকটাম। এটা নামটা মনে রাখবা। দেখো নামের মধ্যে দিয়ে মনে রাখা যায় যে আলসারেটিভ কোলাইটিস মানে শুধুমাত্র কোলনে থাকবে। কারণ খুবই ইজি মনে হয়, কিন্তু পরীক্ষার হলে যখন লিখতে যাবা তখন মনে হবে হাই হাই এটা কি ক্রন ছিল না আলসারেটিভ কোলাইটিস ছিল, এটা কি এটাতে ছিল না, মনেই থাকে না। সো ছবিটা একদম মাথায় রাখবা। আর এই যে এই দেখো বুদ্ধি হচ্ছে যে আলসারেটিভ কোলাইটিস শুধুমাত্র অনলি কোলন, ক্রন ডিজিজ তাহলে এটার অপোজিটটা। এখন এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ফিচার নিচের যেটা, এই যে এই দেখো এটা হচ্ছে ক্রন ডিজিজের মাইক্রোস্কোপিক্যালি তুমি কিরকম দেখবা, কি কি লেখা দেখো, ট্রান্সমুরাল ইনফ্লামেশন, আলসারেশন, ফিশার্স। এই দেখো এটার ওয়ালটা, প্রথমে দেখো ওয়াল হচ্ছে অনেক থিক, এটার ওয়ালটা কত থিন না, এটার মাসেল লেয়ারটা কত থিন, ওয়ালটা কত থিন। এটার মাসেলটা হচ্ছে থিক, কেন থিক জানো, এখানে হচ্ছে যে অনেক ইনফ্লামেশন হয়, অনেক ফাইব্রোসিস হয়, এই কারণে ক্রন ডিজিজের ওয়ালটা অনেক থিক থাকে। তারপরে দেখো এখানে হচ্ছে যে এই যে এটা হচ্ছে ফিশার, প্রথমে আলসার হয়, তারপর ফিশার হয়, লাস্টে গিয়ে ফিস্টুলাও হয়ে যায়, মানে এখান দিয়ে একদম ছেদ করে বাইরে চলে গেল। বুঝতে পেরেছো? এই দেখো এই যে ফিশার হচ্ছে, এবং এই যে এই আলসারটা বা ফিশারটা একটা স্পেশাল মানে টার্ম আছে যেটা সবাই শুনতে চায়, সেটা হচ্ছে নাইফ লাইক আলসারেশন। ওকে, নাইফ লাইক মানে একদম চিকন চিকন পাতলা পাতলা হয়ে, জাস্ট একটা নাইফ দিয়ে তুমি কাটলে যেরকম চিকন চিকন হয়ে সেই রকম আলসার হবে। তারপরে কি হলো, এবার এইটাতে যাও, পাশেরটার মধ্যে কি কি লেখা, দুই টার্ম, একটা হচ্ছে সিউডোপলিপ, একটা হচ্ছে আলসার। ওখানকার আলসারটা দেখো, আলসারটা কিন্তু অনেক শ্যালো। এটা কি দেখো, এটা কিন্তু মাসেল লেয়ার পর্যন্ত ভেদ করে চলে গেছে, কিন্তু এখানে কি মাসেল লেয়ার ইনভলভ করেছে না, এটা শুধুমাত্র মিউকোজা। এই যে এরকম ছোট ছোট এগুলো ঘর, এগুলো হচ্ছে মিউকোজা, মিউকোজা থেকে অনেক দূরে দূরে শ্যালো শ্যালো আলসার, আবার মিউকোজা, আবার শ্যালো শ্যালো আলসার। ঠিক আছে? আর এখানে কি হয়, এরকম করার ফলে সিউডো পলিপ তৈরি হয়। সিউডো মানে মিথ্যা পলিপ হয়, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু পলিপ না, পলিপের মতো দেখতে, তুমি গ্রসলি এরকম দেখতে পাবা, যখন কাটবা দেখতে পাবা যে ওয়ালটা এরকম থিন শ্যালো, অনেকগুলো আলসার। ঠিক আছে, এবার আমরা পার্থক্য চলছে, পার্থক্যটার মধ্যে 100 কোটি টার, এটা পরীক্ষার হলে মনে করো জিআইটি থেকে একটা কোশ্চেন যদি আসে, যদি একটা কোশ্চেন কোনো টিচার দেয় সেটা হচ্ছে এই কোশ্চেনটা, যে ডিফারেন্স বিটুইন ক্রন ডিজিজ এন্ড আলসারেটিভ কোলাইটিস। তাহলে ম্যাক্রোস্কোপিক্যালি তো বললাম সাইট, ডিস্ট্রিবিউশনটা বললাম স্কিপ, ডিফিউজ, স্ট্রাকচারটা বললাম যে এখানে কিন্তু স্ট্রাকচার হয়, ওখানে হয় না। তারপরে হচ্ছে ওয়াল অ্যাপিয়ারেন্টটা হচ্ছে ঠিক থাকবে, ওইটা হচ্ছে নরমাল। মাইক্রোস্কোপিক্যালি এই দেখো, যেহেতু এটা পুরাটা জুড়ে একটা মানে ইনজুরি হলো, তার মানে কি পুরাটা জুড়েই হচ্ছে একটা ইনফ্লামেশন হবে। যেহেতু এখানে কেটে কেটে চলে গেছে, এখানে একটা ইনফ্লামেটরি সাইন থাকবে না, একটা আলসার হলো, তার মানে কি যে ট্রান্সমুরাল একেবারে মাসেল লেয়ার পর্যন্ত সম্পূর্ণটা জুড়েই তুমি হচ্ছে যে ইনফ্লামেটরি সেল পাবা। তাহলে ইনফ্লামেশনটা থাকবে ট্রান্সমুরাল, আর এটা হচ্ছে লিমিটেড টু মিউকোজা। সিউডোপলিপটা হচ্ছে, এটা হচ্ছে মডারেট থাকবে, আর এটাতে হচ্ছে মার্কড, বুঝেছো, একদম মার্কড তুমি সিউডোপলিপ পাওয়া। আলসারটা হচ্ছে যে নাইফ লাইক বললাম, এটা হচ্ছে ব্রড বেসড সুপারফিশিয়াল আলসার। তারপরে এই যে এগুলো সব পড়ে ফেলবা, এই যে লিম্ফয়েড রিঅ্যাকশন, ফাইব্রোসিস, সেরোসাইটিস, এইটা।
আর এই যে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হলমার্ক। ক্রন ডিজিজের জন্য এটা হলমার্ক, এটা গ্র্যানুলোমা পাওয়া যাবে। গ্র্যানুলোমাটা প্রায় 35% কেসে গ্র্যানুলোমা পাওয়া যাবে, কিন্তু আলসারেটিভ কোলাইটিস হলে তুমি কখনোই গ্র্যানুলোমা পাবা না। ফিস্টুলা পাওয়া যাবে, ওখানে পাওয়া যাবে না। আর ক্লিনিক্যালি কি কি পাওয়া যাবে দেখো, ডিফারেন্সটা সুন্দর করে এভাবে লিখবা। ম্যাক্রোস্কোপিক্যালি 4টা, মাইক্রোস্কোপিক্যালি যতটা আছে ততটা, ক্লিনিক্যালি যতটা আছে ততটা, একদম এভাবে করে লিখবা, তাহলে না সুন্দর মার্কস পাবা। পেরি অ্যানাল ফিস্টুলা দেখো এখানে থাকবে, থাকবে না। ম্যাল অ্যাবজর্পশন থাকবে, থাকবে না। ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি, এটা কিন্তু ভাই ভাই জিজ্ঞেস করে যে কার ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি আছে। অবশ্যই আলসারেটিভ কোলাইটিসে ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি আছে, কিন্তু যখন ক্রন ডিজিজ কোলোনিক ইনভলভমেন্ট করে তখন শুধুমাত্র তার ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি আছে, তাছাড়া কিন্তু নেই। শুধুমাত্র কোলন ইনভলভ করলে, তার মানে কি যে মেইনলি ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি আছে আলসারেটিভ কোলাইটিসে, বলবা যে স্যার আলসারেটিভ কোলাইটিসে ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি আছে, কিন্তু যখন ক্রন ডিজিজের ক্ষেত্রে কোলনিক ইনভলভমেন্ট হয় তখনও হচ্ছে ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি ডেভেলপ করতে পারে। রিকারেন্স কার ম্যাম অনেক ক্ষেত্রে বলেছে ম্যাম কোলন ক্যান্সার হইছে ম্যাম, কোলন ক্যান্সারের আগে কি ম্যাম ডাইরেক্ট কোলন ক্যান্সার হইতে পারে নাকি ম্যাম এর আগে এই স্টেজগুলো পার হয়ে যায় ম্যাম? আলসারেটিভ কোলাইটিস না, আলসারেটিভ কোলাইটিস কোনো প্রি ক্যান্সারাস লেশন না। কোলন ক্যান্সারের জন্য, কোলন ক্যান্সার হওয়ার জন্য কোনো মানে কি বলবো, প্রি ক্যান্সারাস একটা লেশন হওয়া লাগে, ঠিক আছে? যেমন অ্যাডেনোমা বা হচ্ছে যে কোনো হচ্ছে যে একটা অ্যাডেনোমা কার্সিনোমা সিকোয়েন্স থাকে, সেখান থেকে হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করে। আচ্ছা, রিকারেন্স আফটার সার্জারি এটা হচ্ছে কমন, আর হচ্ছে নো। আর টক্সিক মেগাকোলন হচ্ছে এটাতে হবে, এটাতে হবে না। আচ্ছা, এটা হচ্ছে প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসটা কি, এটা বইয়ে অনেক ডিটেইল আছে, তোমরা জাস্ট হেডলাইনটা মাথায় রাখো যে আইবিডিটা কখন ডেভেলপ করতেছে। একটা কম্বিনেশন অফ 3টা জিনিস, একটা হচ্ছে যে আমাদের যে নরমাল ফ্লোরা আছে, ইন্টেস্টাইনাল ফ্লোরা, এটার সাথে হোস্ট কারা, হোস্ট হচ্ছে আমরা, আমাদের এটা নরমাল একটা ইন্টারেকশন থাকে, নাহলে তো আমরা আমাদের বডি যদি ওকে রিসিভ করতে না পারতো তাহলে তো তোমার কি হতো যে বডির মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেত। তো ব্যাপারটা তো এরকম না, ঠিক না? যে হোস্ট ইন্টারেকশন থাকে, হোস্ট মাইক্রোবায়োটা, কারণ হচ্ছে যে এটা যদি অল্টার হয়ে যায় তাহলে আইবিডি ডেভেলপ করতে পারে। প্লাস আরেকটা কি, ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল ডিসফাংশন, এপিথেলিয়ামে কিছু ফাংশন থাকে, সেটা যদি ডিসফাংশন হয় সেক্ষেত্রে আরেকটা হচ্ছে অ্যাবারেন্ট মিউকোজাল ইমিউনো রেসপন্স, মিউকোজার কিছু ইমিউনো রেসপন্স থাকে, সেটা যদি হচ্ছে মানে নষ্ট হয়ে যায়, সেটার ক্ষেত্রে হচ্ছে আইবিডি ডেভেলপ। 3টা একসাথে হলে আইবিডি ডেভেলপ করে। আর তাছাড়া এটার জন্য কিছু অ্যাসোসিয়েটেড জিন থাকে, কিছু জিনের মিউটেশন থাকে, যেমন হচ্ছে যে 160টা আইবিডি অ্যাসোসিয়েটেড জিন থাকে, ওগুলাও যদি থাকে সেক্ষেত্রেও আইবিডি ডেভেলপ করতে পারে। এখন এইটা তো আমরা বলেই দিয়েছি যে ক্রোন ডিজিজ যে কিরকম হবে, জাস্ট ব্লু মার্ক করা যেগুলো সেগুলো আমি জাস্ট বলে দিচ্ছি যে স্কিপ লেশন, এটা তো প্রথমে বললাম। তারপরে কি হয়, মেইনলি হচ্ছে যে যখন একটা আলসার শুরু হয় সেটা হচ্ছে অ্যাপথাস আলসার দিয়ে শুরু হয় ক্রোন ডিজিজে, তারপর আস্তে আস্তে ফিশার হবে, লাস্টে হচ্ছে ফিস্টুলা হয়ে যাবে। আর ওয়ালটা থিকেন্ড হয়ে যায় তো বললাম, যেহেতু হচ্ছে যে একটা ইনফ্লামেশন হয়, এডেমা হয়, ফাইব্রোসিস হয়, ওই কারণে হচ্ছে থিকেন্ড হয়ে যায়, আর লাস্ট পর্যন্ত গিয়ে স্ট্রাকচার ফর্মেশন করে ফেলে ক্রনিক ডিজিজ সেই জন্য। আর মাইক্রোস্কোপিক্যালি তো বললাম যে নন ক্যাজিটিং গ্র্যানুলোমা থাকবে, নিউট্রোফিল থাকবে, আলসার থাকবে, এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া থাকবে। এটা একটা ছবি দেখো, এই যে এখানে এটা একটা গ্র্যানুলোমা। গ্র্যানুলোমা কি তা তো জানো যে কতগুলো এপিথেলিয়েট সেলের ক্লাস্টার থাকবে। হ্যাঁ, এই যে এখানে এই যে এইগুলা হচ্ছে, এই যে লম্বা লম্বা এইগুলা হচ্ছে এপিথেলিয়েট সেল। এই যে এগুলা সবগুলো এপিথেলিয়েট সেল যখন একসাথে হয়ে যায় এটাকে বলা হয় নন ক্যাজিটিং গ্র্যানুলোমা। ক্যাজিটিং গ্র্যানুলোমা কোথায় পাওয়া যায় বলো? ম্যাম টিউবারকুলোসিসে। হ্যাঁ, টিউবারকুলোসিস। এটা তো টিবি না, যদি এটা টিবি হতো তাহলে হচ্ছে যে মধ্যখানে একটা ক্যাজেটিং নেক্রোসিস পাওয়া যেত, এখানে কোনো নেক্রোসিস পাওয়া যাবে না, নন ক্যাজেটিং একটা গ্র্যানুলোমা আমি পেলাম। এই দেখো এই গ্র্যানুলোমা গুলো এই যে এখানে দেখো, এটা হচ্ছে যে একদম জুম করে কাছ থেকে, আর এই পরে দেখো একদম একটা উপর থেকে যখন তুমি দেখবা একটা স্লাইড, এই দেখো গ্র্যানুলোমা গ্র্যানুলোমা, এই যে গ্র্যানুলোমা, যখন কাছে যাবা তখন দেখবা যে এইরকম। আবার এই যে ছবিটা, এটা হচ্ছে একটা আলসার। এই দেখো এখানে এই জায়গাটা হচ্ছে যে একটা অ্যাবসেস, এই যে একদম কাছে গেলে দেখা যাবে ছোট 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 নিউট্রোফিল, কারণ একটা অ্যাবসেসের মধ্যে কি থাকে, নিউট্রোফিল থাকে, ঠিক আছে?
মিনিট। আচ্ছা ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে কি পাওয়া যাবে? পিস্টুলা পাওয়া যাবে, পারফোরেশন, অ্যাবসেস, আর এক্সট্রা ইন্টেস্টাইনাল। বললাম না যে ইন্টেস্টাইনাল পাশাপাশি এক্সট্রা ইন্টেস্টাইনাল কিছু ম্যানিফেস্টেশন থাকে। দেখো ইউভিআইটিস, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, স্যাক্রোয়ালাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, ডট 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 অনেক কিছু পড়ে নিবা। এবার হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস তো বললাম যে মেইনলি কোলনে থাকবে। এটা হচ্ছে যে রেকটাম থেকে স্টার্ট হবে, তারপরে উপরের দিকে উঠবে। মাঝে মাঝে এটা হচ্ছে প্যানকোলাইটিস ডেভেলপ করতে পারে, মানে টোটাল কোলনকে ইনভলভ করতে পারে। আর এটার মধ্যে কোনো স্কিপলেশন থাকবে না, মানে এটা কন্টিনিউয়াস থাকবে, কোনো গ্র্যানুলোমা থাকবে না। ঠিক আছে, এটার মধ্যে এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন গুলো দেখো। এটা হচ্ছে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, স্যাক্রোয়ালাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, ইউভিআইটিস, আর হচ্ছে স্কিন লেশনস। আচ্ছা আচ্ছা, এটা পড়ে নিবা, সব মাইক্রোস্কোপিক ফিচার পড়ে নিবা, যা আছে তাই বললাম। এখন হচ্ছে স্টার্ট করি পলিপ। পলিপ কি? এটা খুব ইম্পর্টেন্ট, ভাইবাতে ফ্রিকোয়েন্টলি ধরবে, রিটেনেও আসতে পারে। পলিপকে ইন্টেস্টাইনাল পলিপ আমরা কি পড়েছি? স্টমাকে পলিপ বলে আসছি, এটা হচ্ছে ইন্টেস্টাইনাল পলিপ। কি কি আছে? এটাকে দুই ভাগে ভাগ করা হয় অ্যাকর্ডিং টু দা ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি একটা, আর একটা হচ্ছে নিচে দেখো অ্যাকর্ডিং টু শেপ। শেপের মধ্যে দুইটা, একটা হচ্ছে সেসাইল পলিপ আর একটা হচ্ছে পেরাঙ্কুলেটেড পলিপ, মানে হচ্ছে যে ও দেখতে কিরকম তার উপর ডিপেন্ড করছে। আর ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটির মধ্যে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নন নিউপ্লাস্টিক পলিপ, একটা হচ্ছে নিউপ্লাস্টিক পলিপ। নন নিউপ্লাস্টিক পলিপ মানে সে হচ্ছে তার কোনো মানে ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি নেই। কি কি? হাইপারপ্লাস্টিক। দেখো এর আগে স্টমাকে যেরকম ছিল ঠিক সেইমই, কিন্তু আগে কি স্টমাকে কি ছিল? হাইপারপ্লাস্টিক আর ইনফ্লামেটরি পলিপ একসাথে ছিল, এখানে হচ্ছে আলাদা করা। যে হাইপারপ্লাস্টিক পলিপ একটা, ইনফ্লামেটরি পলিপ একটা, আর একটা হচ্ছে হেমাটোমেটাস পলিপ। এটার ভিতরে দুইটা টার্ম, একটা হচ্ছে জুভেনাইল পলিপ, একটা হচ্ছে পোস্ট-জেগার্স সিনড্রোম। আর নিউপ্লাস্টিক পলিপের ভিতরে হচ্ছে তিনটা, অ্যাডেনোমা, সেসাইল স্যারাটেড অ্যাডেনোমা, আর হচ্ছে ইন্ট্রামিউরাল কার্সিনোমা। এই তিনটা থেকেই হচ্ছে তোমার কার্সিনোমা ডেভেলপ করতে পারে, এগুলো হচ্ছে নিউপ্লাস্টিক পলিপ। এখন অ্যাডেনোমাকে তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে টিবিউলার অ্যাডেনোমা, ভিলাস অ্যাডেনোমা, টিবিউলোভিলাস অ্যাডেনোমা। ওকে, আজকে মানে অ্যাডেনোমাটা পড়বো, কারণ হচ্ছে অ্যাডেনোমাটা ইম্পর্টেন্ট, ওর থেকে কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এখন এটা কি? একটা প্রিকারসর লেশন ফর কোলোরেক্টাল অ্যাডেনোকার্সিনোমা। এটা কি হয়? এটা হচ্ছে যে পেডাঙ্কুলেটেড হতে পারে, সেসাইল হতে পারে, আর হচ্ছে যে মেইনলি অ্যাডেনোমা কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এটা এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া। স্টমাকে যা বলেছিলাম তাই, স্টমাকে অ্যাডেনোমাতে কি বলেছি? যে অ্যাডেনোমা মানে হচ্ছে কি? এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া থাকবে। তার মানে এখানেও সেম এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া থাকবে। সাইজটা কিরকম? 0.3 থেকে 10 সেন্টিমিটার। আর কিরকম হতে পারে বললাম? পেডাঙ্কুলেটেড আর সেসাইল। এখন মাইক্রোস্কোপিক ফিচার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে কি বললাম যে অ্যাডেনোমা তিন রকম, একটা হচ্ছে টিবিউলার অ্যাডেনোমা, ভিলাস অ্যাডেনোমা, আর একটা কি টিবিউলোভিলাস। এই দেখো এই যে পিকচারটা, এই দেখো অনেকগুলো ছোট ছোট গ্ল্যান্ড না, ম্যাক্সিমাম মানে পোরশনটাতে শুধু এরকম গ্ল্যান্ড দেখা যাচ্ছে। এটা হচ্ছে টিবিউলার অ্যাডেনোমা। টিবিউলার অ্যাডেনোমা মানে তুমি মনে করো একটা স্লাইডের 50 to 75% অর মোর তুমি দেখলা যে শুধু এরকম টিবিউল, তাহলে হচ্ছে এটা টিবিউলার অ্যাডেনোমা। কেন তুমি অ্যাডেনোমা বলবা? যখন তুমি একদম কাছে যাবে তখন দেখবা যে এটার যে নিউক্লিয়াসটা দেখতে কিরকম? খুব বেশি তোমার হচ্ছে প্লিউমরফিজম থাকবে, অনেক বেশি হাইপারক্রোম্যাটিক থাকবে, ইরেগুলার নিউক্লিয়ার মেমব্রেন, প্রমিনেন্ট নিউক্লিওলাই, মানে হচ্ছে যে একটা কার্সিনোমার যেরকম ফিচার থাকে ঠিক সেরকম থাকবে, কিন্তু কোনো ইনভেশন থাকবে না। ইনভেশন হলে তো এটা কার্সিনোমাই বলে ফেলবা। নো ইনভেশন, শুধু হচ্ছে যে খারাপ সেল তুমি পাবা। আর এরপরে বিয়ের যে পিকচারটা দেখো, বিয়ের পিকচারটা কিন্তু ওরকম টিবিউল না, বড় বড় একটা ভিলাস স্ট্রাকচার দেখা যাচ্ছে, তাই না? এই দেখো, এই যে একটা ভিলাস নিচে নেমে গেল, এই দেখো আবার একটা ভিলাস, এই যে আবার নিচে নেমে গিয়ে এই যে আবার একটা ভিলাস, দেখছো না? ভিলাস মানে যখন তুমি এরকম একটা স্লাইডে একটা পলিপ বের করলা, দেখলা যে খালি এরকম ভিলাস স্ট্রাকচার, তখন এটা ভিলাস অ্যাডেনোমা। দেখো নিউক্লিয়াস গুলো কেমন লম্বা স্ট্র্যাটিফিকেশন হয়ে গেছে, কিন্তু নরমালি কি হয়? নিউক্লিয়াস গুলো বেজালি প্লেস, সুন্দর ছোট থাকার কথা না, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াস গুলো কিরকম দেখতে, মনে হচ্ছে যে একদম কি বলবো, ওই যে কি পোকা আছে না, আচ্ছা হোক, পোকার গায়ে কাটা থাকে যে ওরকম
ওরকম দেখতে মনে হচ্ছে যে কাটা 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 হয়ে আছে। এই গেল এটা। এখন হচ্ছে যে ভিলাস অ্যাডেনোমা আর লাস্টে কি বললাম টিবিউলোভিলাস। টিবিউলোভিলাসের পিকচারটা এখানে নেই। টিবিউলোভিলাসটা হচ্ছে মিক্সচার করা থাকবে, যে 50% টিবিউল থাকবে 50% ভিলাস থাকবে। আর এখানে সবচেয়ে খারাপ হচ্ছে ভিলাস অ্যাডেনোমাটা। কারণ কি জানো, ভিনাস অ্যাডেনোমা মানে ইনভেশনটা মাঝে মাঝে দেখা যায় ইনভেশন পাওয়া যায়, পলিপের ভিতরে ইনভেশন পাচ্ছ, এবং মানে ওটা খারাপ বেশি। তিনটার মধ্যে এটা সবচেয়ে খারাপ ভিলাসটা। আর এখানে দেখো এখন এই যে মাইক্রোস্কোপের পিকচারটা দেখো, এই যে এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া থাকবে, কি হবে নিউক্লিয়াসের ফিচারগুলো তো আমি বলেই দিলাম যে কি কি থাকবে, ইলংগেশন, স্ট্র্যাটিফিকেশন, প্রমিনেন্ট নিউক্লিওলি, এগুলো হচ্ছে ওর ফিচার। তারপরে 3 ভাগে ভাগ করা হয়, 2 নাম্বার এটাও বললাম। টিবিউলের মধ্যে কি কি থাকবে, টিবিউলার গ্ল্যান্ড থাকবে, ভিলাসের মধ্যে ভিলাস থাকবে, টিবিউল ভিলাসের মধ্যে মিক্সচার থাকবে। আর লাস্ট লাইনটা কি, লাস্ট লাইনটা হচ্ছে যে ভিলাস অ্যাডেনোমা কন্টেইন ফোকাই অফ ইনভেশন মোর ফ্রিকোয়েন্টলি দ্যান টিবিউলার অ্যাডেনোমা, মানে হচ্ছে যে ভিলাসটা টিবিউলার অ্যাডেনোমার থেকে খারাপ। এখন সি নাম্বার যে পিকচারটা, এই পিকচারটা হচ্ছে কি সিসাইল স্যারেটেড অ্যাডেনোমা। আমি তো একটা তো বললাম অ্যাডেনোমা, একটা হচ্ছে সিসাইল স্যারেটেড অ্যাডেনোমা। এটা কি দেখো, এর পিকচারের ভিতরে দেখো এই যে টিবিউল গুলো আছে, টিবিউল গুলার লুমেন গুলা দেখো, লুমেন গুলো একদম শার্পলি ডিমার্কেটেড না, একদম শার্পলি ডিমার্কেটেড, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, সুন্দর সুন্দর। কিন্তু এইটা লুমেনটা দেখো, লুমেনের ভিতরেই মনে হচ্ছে একদম স্যারেশন। স্যারেশন স্যারেশন মানে কি, স্যারেশন কোথায় থাকে জানো, যে করাতের দাঁত আছে না, মানে কেমন স্যারেটেড স্যারেটেড, এইটা হচ্ছে এরকম স্যারেশন স্যারেশন থাকে। এই যে তখন তুমি এটা গ্ল্যান্ড দেখলে যে ভিতরগুলো এরকম স্যারেশন স্যারেশন থাকবে, এটা তোমার প্লিওমরফিজম এত বেশি থাকে না। এটা একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা হচ্ছে যে এই সিসাইল স্যারেটেড অ্যাডেনোমা মাঝে মাঝে নরমালি আমাদের নন নিউপ্লাস্টিক হাইপারপ্লাস্টিক পলিপ, যে ওটার সাথে হচ্ছে কনফিউজড হয়ে যায়। নন নিউপ্লাস্টিক ওটার সাথে কনফিউজড হয়ে যাবে কেন জানো, কারণ হচ্ছে যে দুইটা দেখতে একই রকম। এবং হচ্ছে যে স্যারেশনটার কথা বললাম, এই যে স্যারেটেড আর্কিটেকচার থাকে নরমালি, সিসাইল স্যারেটেড নামের সাথে তো মিল আছে। এটা কোথায় থাকে, থ্রু আউট দ্য ফুল লেন্থ অফ দ্য গ্ল্যান্ড, মানে তুমি যতগুলা গ্ল্যান্ড দেখবা সবগুলা গ্ল্যান্ড একদম উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে যে একদম উপর থেকে নিচ পর্যন্ত থাকবে। আর এই যে এখানে এইগুলো টিপের মধ্যে যে গ্ল্যান্ড গুলা, সেইগুলো একদম উপর থেকে নিচ পর্যন্ত এরকম স্যারেশন স্যারেশন থাকবে। কিন্তু হাইপারপ্লাস্টিক পলিপে দেখা যায় শুধু উপরের এই মানে 1/3, আপার 1/3 একটু একটু স্যারেশন থাকে। তো এই জন্য কনফিউজ হয়ে যায়। এই জন্য তুমি ডিফারেন্সিয়েট করবা যে ফুল লেন্থ, এই জন্য এই টার্মটা ইম্পর্টেন্ট, যে ইনক্লুড দ্য স্যারেটেড আর্কিটেকচার থ্রু আউট দ্য ফুল লেন্থ অফ দ্য গ্ল্যান্ড। এটা হচ্ছে সিসাইল স্যারেটেড অ্যাডেনোমা, এটা হচ্ছে নিউপ্লাস্টিক। আর হাইপারপ্লাস্টিক পলিপ হচ্ছে নন নিউপ্লাস্টিক। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে যে সিসাইল স্যারেটেড অ্যাডেনোমা হচ্ছে যে অলওয়েজ রাইট কোলনে পাওয়া যায়, কিন্তু হাইপারপ্লাস্টিক পলিপ অলওয়েজ লেফট কোলনে পাওয়া যায়। এটা হচ্ছে একটা ডিফারেন্স। ওকে, এখন হচ্ছে ফ্যামিলিয়াল কোলন ক্যান্সার। ফ্যামিলিয়াল কোলন ক্যান্সার হচ্ছে দুইটা পাওয়া যাবে, একটা হচ্ছে ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস, আর একটা হচ্ছে হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, এইচএনপিসিসি। একটা হচ্ছে ফ্যাপ, একটা হচ্ছে এইচএনপিসিসি। এই দুইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যামিলিয়াল কোলন ক্যান্সার। আর অনেকগুলাই আছে, তোমরা জাস্ট এই দুইটা টার্ম জানো, বুঝছো? এর মধ্যে ফ্যাপটা একটু জানতে হবে, ফ্যাপটা একটু ইন্টারেস্টিং। ফ্যাপটার ভিতরে দেখো এটা একটা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, ঠিক আছে? আর এটাতে কি হয়, এপিসি জিন মিউটেশন হয়। আর এটাতে কি হয়, 75% কেসে হচ্ছে ইনহেরিটেড, আর হচ্ছে রিমেইনিং পোরশনটা হচ্ছে ডি নভো। ডি নভো মানে কি জানো? ডি নভো মানে নতুন করে তৈরি হয়, দরকারে আর কি নতুন মিউটেশনের কারণে হতে পারে। এখন এটা একটা খুব সুন্দর একটা আচ্ছা, এরপর কি হলো, এখানে হচ্ছে যে ইন্টারেস্টিংটা কি, ইন্টারেস্টিং হচ্ছে যে তোমার একটা ফ্যাপ ডেভেলপ ডায়াগনোসিসের জন্য অবশ্যই তোমাকে অ্যাট লিস্ট 100 পলিপস পেতে হবে। তুমি একটা কোলন তোমার কাছে পাঠালো, তুমি কোলনটাকে ওপেন করলা, ওপেন করার পরে দেখলা যে ভর্তি, জাস্ট ভর্তি, ভিতরে ছোট 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 পলিপ ভর্তি একদম। হ্যাঁ, সেখানে তুমি যদি মনে করো যে 100টা পলিপ পেয়ে গেছো, তাহলে তুমি মোটামুটি শিওর যে এটা হচ্ছে ফ্যাপ। আর এমনকি তুমি এটার ভিতরে থাউজেন্ডস অফ পলিপ পেতে পারো, মানে পলিপে পলিপে মনে করো কোলেন ভর্তি হয়ে গেছে। এখন এটার ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্সটা হচ্ছে যে তোমার যদি
ফ্যাপ যদি আনট্রিটেড থাকে, যে হয়তো কোনো লেমেন সে ট্রিটমেন্ট করছে না, কবিরাজি ট্রিটমেন্ট খাচ্ছে, তাহলে 100% কেসে যে বিফোর এজ 30 এটা অবশ্যই কোলোরেক্টাল কার্সিনোমা ডেভেলপ করবে। এটা হচ্ছে এটার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে 100% আনট্রিটেড ফ্যাপ পেশেন্ট কি করবে বিফোর দ্য এজ অফ 30 কি করবে, কোলোরেক্টাল অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করবে। ম্যাম হাইপারপ্লাস্টিক এডিনোমা কোন কোলনে হয় বলছিলেন? হাইপারপ্লাস্টিক অ্যাডেনোমা না, হাইপারপ্লাস্টিক পলিপ। কারণ হচ্ছে হাইপারপ্লাস্টিক পলিপটা একটা নন নিউপ্লাস্টিক পলিপ, ওকে। আর অ্যাডেনোমা মানেই হচ্ছে তোমার খারাপ, অ্যাডেনোমা মানে টার্মটাই হচ্ছে খারাপ, সে হচ্ছে প্রিকারসার লেশন ফর এনি কার্সিনোমা। আর হাইপারপ্লাস্টিক পলিপ হবে লেফট সাইডে, আর সেসাইল স্যারেটেড অ্যাডেনোমা হবে রাইট সাইডে। সরি আমার ল্যাপটপটা একটু হ্যাং করে গেছে তো। ওকে, এখন আমরা পড়বো কার্সিনয়েড টিউমার। আমাদের হচ্ছে যে ইন্টেস্টাইনে যেসব টিউমার গুলা হয় সেটার মধ্যে খুবই খুব ইম্পর্টেন্ট না হয়, মোটামুটি হয়, কার্সিনয়েড পাওয়া যায়। কার্সিনয়েড টিউমার এটা পড়তে হবে কারণ এটা হচ্ছে যে রিটেন ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কার্সিনয়েড টিউমারটা কি? এটা কিন্তু নরমাল, এটা হচ্ছে একটা ওয়েল ডিফারেন্সিয়েটেড নিউরো এন্ডোক্রাইন টিউমার, ওকে। নিউরো এন্ডোক্রাইন টিউমারও কিন্তু তার মানে জিআইটি তে হচ্ছে, কিন্তু শুধুমাত্র এটা জিআইটি তে হয় তা না, এটা কিন্তু লাংসে হয়, ওভারিতে হয়। তোমরা কি কার্সিনয়েড টিউমার পড়েছো? তোদের লাংস পড়া হয়েছে না? লেকচার শেষ না লাংসের? না ম্যাম, সিওপিডি আর হচ্ছে নিউমোনিয়া পড়াইছে। সরি ম্যাম, সিওপিডি আর হচ্ছে নিউমোনিয়া পড়াইছে ম্যাম শুধু। টিউমার এখনো ম্যাডাম পড়াননি? না ম্যাম। আর স্যার কি পড়িয়েছেন? কফিস স্যার? স্যার হচ্ছে কালকে ফ্লুরারি ফিউশন আর হচ্ছে অ্যাসাইটিস। কি পড়িয়েছে বুঝতে পারিনি, একজন বলো। ফ্লুরালি ফিউশন আর হচ্ছে ম্যাম এসআইটিস পড়াইছে ম্যাম। অ্যাসাইটিস আর ফ্লুরালি ফিউশন। তাহলে ম্যাডাম কি নেক্সট শনিবারে কি পড়াবে? লাং টিউমার পড়াবেন? ম্যাম নেক্সট শনিবারে কি পড়াবো বলে না, এমনি এখন পর্যন্ত এটুকুই পড়াইছে। ম্যাডাম লাং এর উপরে কয়টা ক্লাস নিলো? রেসপিরেটরি সিস্টেম একটা ক্লাস নিছে ম্যাম, তাও ম্যাম 2 ঘন্টা। মানে হচ্ছে ম্যাম দুইটা ক্লাস নিছে আর কি ম্যাম। আগের সপ্তাহে একটা মিসিং ক্লাস ছিল সেটা, আর হচ্ছে রেগুলার ক্লাস 2 ঘন্টা টানা ক্লাস নিছে ম্যাম। 2 ঘন্টা কি রেসপিরেটরি সিস্টেমে পড়িয়েছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওখানে লাংয়েও তোমরা পাবা এই টার্মটা, সেটা হচ্ছে কার্সিনয়েড টিউমার। ভালো হয়েছে, আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, তারপরে তোমরা ম্যাডামের ক্লাসে সুন্দর করে বলে দিবা, বুঝছো? জি ম্যাম। এখন ওয়েল ডিফারেন্সিয়েটেড নিউরোএন্ডোক্রাইন টিউমার হচ্ছে কার্সিনয়েড টিউমার। এখন মেইনলি জিআইটি তে কোথায় মানে সবচেয়ে বেশি কোথায় হয়? জেজুনাম এবং আইলিয়ামে মোর দেন 40% কেসে হচ্ছে যে কার্সিনয়েড হবে। আদার সাইড গুলো হচ্ছে অ্যাপেন্ডিক্স, রেকটাম, তারপরে হচ্ছে ডিউডেনাম, স্টমাক, ইসোফেগাস, আর আদার সাইড হচ্ছে লাং, ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি, আর হচ্ছে ওভারি। এই তিনটা সিস্টেমে গেলে, মানে তিনটা বলতে কি প্রথম দুইটা তো রেসপিরেটরি, এখানেও পাবা, আর হচ্ছে ওভারিতে গেলেও কার্সিনয়েড টিউমার পাবা। এরা কিরকম? জেজুনাম এবং আইলিয়াম যখন থাকে তখন হচ্ছে অ্যাগ্রেসিভ, আর অ্যাপেন্ডিক্সে বিনাইন। এটা সবসময় মাথায় রাখবা যে অ্যাপেন্ডিক্সে যখনই কোনো কার্সিনয়েড টিউমার পাবা এটা অলওয়েজ বিনাইন, কিন্তু জেজুনাম আইলিয়াম হচ্ছে অ্যাগ্রেসিভ। এখন ছবিটা দেখো তাহলে, ওটা এই দেখো, এটা হচ্ছে প্রথমে এই ম্যাম যেটা, এটা অ্যাগ্রেসিভ আর হচ্ছে ম্যালিগন্যান্ট কি সেম নাকি? সরি ম্যাম অ্যাগ্রেসিভ আর ম্যালিগন্যান্ট কথাটা কি সেম নাকি ম্যাম? এখানে ম্যালিগনেন্ট তো মানে একটা ক্যান্সার, আর অ্যাগ্রেসিভ মানে হচ্ছে তার ভয়াবহতা অনেক বেশি, সে মেটাস্টাসাইজ করবে অনেক বেশি, তার হচ্ছে তোমার মানুষ খুবই মানে মনে করো তাড়াতাড়ি মারা যাবে, মানে এটার অ্যাগ্রেসিভনেস হচ্ছে মানুষের ক্ষতি সে বেশি তাড়াতাড়ি করছে। কিন্তু সব টিউমার তো অ্যাগ্রেসিভ হয় না, সব কার্সিনোমা তো অ্যাগ্রেসিভ হয় না। অনেক কার্সিনোমা ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায় না, বুঝতে পেরেছো? অ্যাগ্রেসিভনেস মানে কি, এটার বাংলা কি বলবো? অ্যাগ্রেসিভের বাংলা, অ্যাগ্রেসিভের বাংলা জানো না তোমরা? মানে ম্যাম খুব উত্তেজিত আমরা যেটাকে বলি। ম্যাম আক্রমণাত্মক।
তোকে এটা একটা সুন্দর টার্ম, উত্তেজিত মানে কি আবার? আচ্ছা ঠিক আছে, এখন এই দেখো এটার কাট সারফেসটা কিরকম, যখন তুমি এটা মিউকোজাল আর হচ্ছে সাবমিউকোজাল বা ইন্ট্রামুরাল যে কোনো জায়গায় তুমি পেতে পারো। এটা একটা সাবমিউকোজাল এর যে ছবিটা দেখো, কাটার পরে এটা কাট সারফেসটা কিরকম সলিড, তারপরে হচ্ছে যে কেমন ইয়েলোশ টু টেইন একটা কালার, তামাটে একটা কালার বা ইয়েলোশ একটা কালার, তুমি বুঝতে পারছো না। এরপরে বি এর পিকচারটা দেখো, বি এর পিকচারটা উপরের জায়গাটা হচ্ছে মিউকোজা গুলা, হ্যাঁ, তারপরে সুন্দর একটা, সরি আমার মাউস কোথায়, এই যে এটা হচ্ছে, এগুলো হচ্ছে মিউকোজাল লাইনিং, হ্যাঁ, আমারটা নরমাল একটা মিউকোজাল লাইনিং। এই যে এটা গোল্লুটা, এটা হচ্ছে সেই টিউমারটা, এই যে এই টিউমারটা, হ্যাঁ, এই টিউমারটা, এটা হচ্ছে এই টিউমারটা। আর এই চারপাশে হচ্ছে যে একটা ফাইব্রাস, মানে ফাইব্রাস টিস্যু আর কি, ফাইব্রাস টিস্যু ডেভেলপ করে যায় এটার চারপাশে, ডেসমোপ্লাস্টিক রিঅ্যাকশন বলা হয় এটা, হ্যাঁ। আর এটার ভিতরে ছোট 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 দেখো এই যে টিউমার গুলো অ্যারেঞ্জমেন্ট, নরমালি কি হয়, অ্যাডেনোকার্সিনোমাটা গ্ল্যান্ডের অ্যারেঞ্জমেন্টে থাকে, তারপর স্কোয়ামাস সেল কার্সিনোমা শীট অ্যারেঞ্জমেন্টে থাকে, এক এক অ্যারেঞ্জমেন্ট না, এটার অ্যারেঞ্জমেন্টটা কিরকম জানো, এটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, একটা শীটে থাকতে পারে, গ্ল্যান্ডে থাকতে পারে, তারপরে হচ্ছে ট্র্যাবিকুলির প্যাটার্নে থাকতে পারে, ছোট ছোট আইল্যান্ড এর করে থাকতে পারে, বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকতে পারে। এটার সবচেয়ে আইডেন্টিফাইবল পয়েন্ট হচ্ছে 6 নাম্বার, যেটা 6 নাম্বার পিকচারটা দেখো, এখানে এই যে দেখো, এটা ইওসিনোফিলিক একটা সাইটোপ্লাজম, মানে হচ্ছে লাল লাল পিঙ্ক পিঙ্ক একটা, লাল না সরি পিঙ্ক পিঙ্ক একটা সাইটোপ্লাজম থাকবে, মানে সেল মেমব্রেনটা এত ভালো বোঝা যাচ্ছে না, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে দেখো এরকম ছোট 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 মানে ফাইন এবং কোর্স, হ্যাঁ, ক্রোমাটিন প্যাটার্ন। এই ক্রোমাটিন গুলো এরকম, এটার একটা টার্ম আছে সেটা হচ্ছে সল্ট এন্ড পেপার ক্রোমাটিন। সল্ট এন্ড পেপার মানে কি, মনে করো যে ওই যে ছোট ছোট ইয়াতে তোমরা যখন মনে করো সল্ট ঢালা, ওই যে ইয়ে থাকে না, রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে ছোট ছোট জার থাকে, সল্ট দেওয়া থাকে, পেপার দেওয়া থাকে, পেপার বলতে তোমার ওই যে গোলমরিচের গুঁড়া, তো তুমি কোন একটা ফুডের উপরে সল্ট ঢাললা, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া ঢালা, যেরকম ফাইন এবং কোর্স গ্রানুল গ্রানুল প্যাটার্ন থাকে, ঠিক এইটার নিউক্লিয়াসের ক্রোমাটিনটা হচ্ছে এইরকম দেখতে থাকে, তো সল্ট এন্ড পেপার ক্রোমাটিন। তাহলে ম্যাক্রোস্কোপিক্যালি দেখো বিহেভিয়ার তো বললাম, ম্যাক্রোস্কোপিক্যালি থাকবে কিরকম, ইন্ট্রামিউরাল অথবা হচ্ছে মিউকোজাল পলিপ্লেশন থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে, আচ্ছা এটা তো বলা হয়ে গেছে। মাইক্রোস্কোপিক্যালি দেখো প্যাটার্নটা তো বললাম যে কম্পোজড অফ আইল্যান্ড, ট্রাবেকুলি, স্ট্র্যান্ড, গ্ল্যান্ড, শীট, যে কোনো ভাবে থাকতে পারে। আর সেলের ভিতরে দেখো সাইটোপ্লাজমটা হচ্ছে পিঙ্ক গ্রানুলার থাকবে, নিউক্লিয়াসটা রাউন্ড ওভাল থাকবে, আর ক্রোমাটিনটা কিরকম থাকবে, সল্ট এন্ড পেপার প্যাটার্ন। এটা হচ্ছে কার্সিনয়েড টিউমারের ইয়ে। এখন কার্সিনয়েড টিউমারের সাথে অবশ্যই খুব ইম্পর্টেন্ট কার্সিনয়েড সিনড্রোম। তো হোয়াট ইজ কার্সিনয়েড সিনড্রোম? যখন কার্সিনয়েড টিউমারটা কোথাও মেটাস্টাসাইজ হয়ে যাচ্ছে, তোমাদের কি টাইম, আচ্ছা আজকে তো তোমাদের ফার্মাকোলজি ম্যাডাম তো একটু টাইম বেশি নাই মনে হয় না, আমি তো জয়েন করতে করতে দেখি যে ম্যাডাম খালি নাম ডাকে নাম ডাকে। ম্যাডাম কি একটু লেট স্টার্ট করে? আচ্ছা, কার্সিনয়েড কথা বুঝেছেন না ম্যাম? কি বলছেন ম্যাম? ম্যাম কি স্টার্ট করছে? বলছি ফার্মা ম্যাডাম কি একটু লেট স্টার্ট করে ক্লাস? না ম্যাম, ওই লাস্টে হচ্ছে আমরা প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স দিতে লেট হয়ে যায় ম্যাম। কারণ আমার তো এখানে আমার টাইম শর্ট হয়ে যায়। কার্সিনয়েড সিনড্রোমটা কি? যখন হচ্ছে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম কম্প্রাইজিং দ্য সাইন সিম্পটম দ্যাট কার্সিনয়েড টিউমার, মানে কি এটা হচ্ছে কার্সিনয়েড টিউমারটা যখন মেটাস্টাসিস করে যায়, হ্যাঁ, তখন কিছু হরমোন রিলিজ করে, হ্যাঁ, সেটার ফলে যে সিনড্রোম, মানে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমের ডেফিনিশনটা তোমরা যা পড়েছো সেটা হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম। কি কি হয় সিম্পটম পড়ে নিবা, প্যাথোজেনেসিসটা জাস্ট বলে দিচ্ছি। কার্সিনয়েড টিউমারের ক্ষেত্রে কি হয়, মেইন একটা অনেক কিছু, অনেকগুলো সাবস্টেন্স রিলিজ হয়, তার মধ্যে সবচেয়ে বেশি এবং ইম্পর্টেন্ট হচ্ছে সেরোটোনিন, হ্যাঁ, অন্যান্য অনেক কিছু আছে, নট অনলি সেরোটোনিন, আরো অনেক কিছুই আছে, সেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সেরোটোনিন। নরমালি কি হয়, নরমালি সেরোটোনিন কোথায়, লিভারে মেটাস্টাসিস মেটাবলাইজ হয়, কিন্তু যখন কার্সিনয়েড সিনড্রোম ডেভেলপ করে তখন কি হয়, কখন কার্সিনয়েড সিনড্রোম ডেভেলপ করে, মেইনলি হচ্ছে যখন কার্সিনয়েড টিউমারটা লিভারে গিয়ে মেটাস্টাসিস করে, তখন কি হয় যে এই সেরোটোনিনটা আর এই লিভারে মেটাবলাইজ হতে পারে না, তখন এই সেরোটোনিনের কারণে এই ক্লিনিক্যাল ফিচারগুলো ডেভেলপ করে, যে ফ্লাশিং, ডায়রিয়া, হার্ট ফেলিওর, এগুলো ডেভেলপ করে।
অথবা আরেকটা কি, যদি লিভার কম্প্রোমাইজ থাকে, যে লিভার সিরোসিস হয়ে গেছে, লিভারটা কাজ করতে পারছে না, লিভারটা সেরোটোনিনকে মেটাবলাইজ করতে পারছে না, তখনও সেরোটোনিন ব্লাডে চলে আসলো, তখন কি হলো, এই সিমটম গুলো ডেভেলপ করলো। আর হচ্ছে ডায়াগনোসিস কিভাবে করবা, এটা হচ্ছে ইউরিনারি 5 হাইড্রোক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা দিয়ে হচ্ছে কার্সিনোয়েড টিউমার ডেভেলপ করা হয়। নরমালি যতটুকু থাকে তার চেয়ে আমি অনেক বেশি পাবো ইউরিনারি 5 HIAA, সেটা হচ্ছে কার্সিনোয়েড সিনড্রোমের একটা ডায়াগনস্টিক পয়েন্ট। ওকে, এখন হচ্ছে লাস্ট টপিক, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সটা কি? অ্যাপেন্ডিক্স অ্যানাটমিতে পড়ে আসছো, এত বলার কিছু নেই, শুধু কি এখানে যেটা লাগবে সেটা হচ্ছে যে কি কি ডিজিজ হয়, একটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস হবে, আর কি কি টিউমার হবে। কার্সিনয়েড টিউমার বললাম যে কার্সিনয়েড টিউমার অ্যাপেন্ডিক্সে হবে, এটা এবং বিনাইন, নট ম্যালিগনেন্ট, মাথায় রাখবা অ্যাপেন্ডিক্সে। তারপরে কি কি হয়, অ্যাডেনোমা হয়, কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, মিউসিনাস অ্যাডেনোকার্সিনোমা। আচ্ছা, এখন একটা টার্ম লাগবে, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এটা কি? এটাও তো জানো, অ্যাকিউট ইনফ্লামেশন হবে, আর হচ্ছে যে এটার কিছু ডিডি আছে। ডিডিটা কি? যেমন হচ্ছে যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস একটা পেশেন্ট আসলো, কিন্তু তোমার মানে এটার সাথে কি কি ডিডি, সেম ফিচার নিয়ে কি কি ডিডি আসতে পারে। একটা হচ্ছে যে মেজেন্টেরিক লিম্ফ্যাডেনাইটিস যদি হয়, সালফিনজাইটিস, অ্যাকিউট সালফিনজাইটিস, একটোপিক প্রেগন্যান্সি, মিকাল ডাইভার্টিকুলাইটিস, এটা হচ্ছে এটা ডিডি। আর হচ্ছে যে একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কখন ডেভেলপ করে, যখন হচ্ছে যে অ্যাপেন্ডিক্সের লুমেনটা হচ্ছে অবস্ট্রাক্ট হয়ে যায়। কি কি দিয়ে অবস্ট্রাক্ট হতে পারে? স্টুল, ফিকোলিট, তারপরে হচ্ছে গল স্টোন, টিউমার, ওয়ার্ম, এগুলো দিয়ে যদি অবস্ট্রাকশন হয়ে যায়, লুমিনাল অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে কি হয়, ইন্ট্রালুমিনাল প্রেসার বেড়ে যায়, স্ট্যাসিস হয়, ব্যাকটেরিয়া চলে আসে, ব্যাকটেরিয়া প্রলিফারেশন হয়, এবং কি হয়, ইডেমা ডেভেলপ করে, ইনফ্লামেশন হয়, সবকিছু হয়ে টয়ে লাস্টে কি হয়, যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করে। আর এখন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস থাকতে থাকতে লাস্টে কি হয়ে যায় জানো, যে অ্যাপেন্ডিকুলার লাম্প, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, পেরিটোনাইটিস, মিউকোসিল, এগুলো হতে পারে। ক্লিনিক্যাল ফিচার কি কি নিয়ে আসে? একটা হচ্ছে যে কলিকেট পেইন নিয়ে আসবে, যেটা হচ্ছে যে ইনিশিয়াল মানে স্টার্ট হবে ফ্রম আম্বেলিকাস, তারপরে কি হবে, রাইট আইলিয়াক ফোসাতে চলে যাবে। লোকেশন কোথায়? রাইট সাইডে। তারপর নশিয়া, ভমিটিং, লো গ্রেড ফিভার, আর মাইল্ড এলিভেটেড পেরিফেরাল হোয়াইট সেল কাউন্ট। কেন ক্লিনিক্যাল ফিচার ইম্পর্টেন্ট? কারণ তোমাদের যে ক্লিনিক্যাল কোশ্চেন আসে, দেখা যায় যে এই ক্লিনিক্যাল ফিচারটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন, হোয়াট ইজ দ্য মাইক্রোস্কোপিক ফিচার, এভাবে দিয়ে দিবে। এই জন্য এটা ইম্পর্টেন্ট, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। বুঝতে পেরেছো? এজন্য ফিচারটা মাথায় রাখবা। আর ল্যাব ডায়াগনোসিস কি থাকবে? নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাওয়া যাবে। আর মাইক্রোস্কোপিক্যালি কি রকম পাওয়া যাবে? ডাল, গ্র্যানুলার রেড সেরোসা থাকবে, সোলিন থাকবে, আলসারেশন থাকবে। আর মাইক্রোস্কোপিক্যালি কি পাওয়া যাবে? নিউট্রোফিলিক ইনফিলট্রেশন পাওয়া যাবে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, সবাই বলে যে হ্যাঁ, যেহেতু অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, নিউট্রোফিলিক ইনফিলট্রেশন পাওয়া যাবে, বাট কোথায় পাওয়া যাবে? অল লেয়ার, স্পেশালি মাসকুলারিস প্রপিয়া, মানে মাসেল লেয়ারে নিউট্রোফিল পাওয়া যাবে। এই লাইনটা অবশ্যই মাথায় রাখবা, যে নিউট্রোফিল ম্যাডাম লুমেনে পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে ম্যাডাম? সব লেয়ারে পাওয়া যাবে, স্পেশালি মাসেল লেয়ারে পাওয়া যাবে। তারপরে হচ্ছে এক্সুডেট, মানে যেহেতু পাস তৈরি হয়ে যাবে লুমেনের ভিতরে, আমি এক্সুডেট পাবো। আর হচ্ছে কনজেস্টেড ব্লাড ভেসেলস পাওয়া যাবে। এই তো, এতটুকুই আজকের ক্লাস। অনেক ফাস্ট পড়িয়েছি, কিন্তু হচ্ছে শেষ করে দিয়েছি। ইন্টেস্টাইন শেষ, জিআইটি শেষ। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে হেপাটোবিলিয়ারি করব। ওকে, আর পড়া পড়ে আসবার, নেক্সট ক্লাসে পড়া ধরা হবে। ওকে, জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।